আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহেরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা, আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে, সরকার এটা ফর্মুলেট করুক। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনো দিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রত্যেক বক্তাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং দেশের কল্যাণে এই বক্তব্য কাজে লাগবে। আপনি ইউ টেক ইউর টাইম, আপনি যুক্তিসঙ্গত যতক্ষণ লাগে আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা আমলে নিয়ে হাউজে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন, এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান। কিন্তু তারা জীবন্ত যখন আসেন, তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না। এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে। এখন পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি, এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার রেখার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকে এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলোকে কীভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে, তাহলে ওই দেশে সে থাকবে কীভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেল পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয় তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, ইনশাল্লাহ আপনি পারবেন। শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আপনি বিশেষ উদ্যোগ নেবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। এরপরে দূতাবাসের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি সবগুলোর সাথে সম্পূর্ণ একমত। কিন্তু দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাই বোন, আমরা তাদেরকে অপমানিত করতে চাই না। সরকারের উচিত তাদেরকে প্রপার ওরিয়েন্টেশন দেওয়া। এবং এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে, দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্ক ফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ।
দেশ এবং জাতি বেনিফিটেড হবে, তারা বেনিফিটেড হবে, সম্মানিত বোধ করবে। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহেরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। আমার যোদ্ধা আমার বীর, কাজেই তারা যেন বীরের সম্মান পায়। সেইটা কিভাবে পাবে, সরকার এটা ফর্মুলেট করুক। আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা হোল হার্টেডলি করবো ইনশাল্লাহ। আজকের এই আলোচনাটা আমাদের কোনো বিতর্ক ছিল না, এই আলোচনা ছিল আমাদের হৃদয়ের কিছু আকুতি। আমি বিশ্বাস করি সবাই সেই জায়গা থেকেই কথা বলেছেন। মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্যে এবং এই আলোচনাটা আজকের হাউসে আনার জন্য আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনা সার্থকতা পাওক, ইতারে এটা হারিয়ে না যাক, এই জন্যে এই ব্যাপারে আপনার জায়গা থেকে আপনি বিশেষ উদ্যোগ নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। আমি অনেকগুলো সংসদে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। কোনো বিরোধী দলের নেতাকে কোনো দিন কোনো প্রস্তাব দিতে দেখিনি কোনো সংসদে। এই প্রস্তাবটি জনকল্যাণের জন্য আপনি দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি, এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার, তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন, পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন। তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়াছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলের নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মানে স্পিকার, আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না। কিছুক্ষণ ওইদিকে গোল দিল, তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। তরমুজ কাটতে পারবো না। আমরা তরমুজের চরিত্র হচ্ছে বাহিরে সবুজ ভিতরে লাল, কিন্তু আমরা সবাই মিলে বাংলাদেশের পতাকার মতো সবুজ এবং লালের পতাকা উদ্যত করে দিচ্ছে। এটাও একটা শের হয়ে যেতে পারতো, তা আপনারা যেহেতু শুনতে চাইলেন না, সেই জন্য বললাম না আর কি। না না, এটা আমাদের একটা ফলপ্রসূ আলোচনার মধ্যে আমি এর বেশি রসবোধ দিতে চাই না। তবে বাইরে যেটা হয় সেটা সম্পর্কে একটা বলা যায়, অবশ্যই এটা মির্জা গালিবের যে মাননীয় স্পিকার, আমরা এখানে সবাই এক, জাতির জন্য, জাতির কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের স্বার্থে আমরা এখানে সবাই মিলে আইন প্রণয়ন করি, সবাই মিলে গঠনমূলক আলোচনা করি। অনেক প্রস্তাব বিরোধী দলীয় নেতা দিয়েছেন, আমরা সেগুলো গ্রহণও করেছি। যৌথভাবে আমরা আলোচনার জন্য এই জ্বালানি মন্ত্রণালয়ের উপরে একটা কমিটি 50-50 করে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে করে দিয়েছেন। রিপোর্টও পেশ হয়েছে পার্লামেন্টে। এইভাবে আমরা কাজ করছি, কিন্তু বাইরের আবহাওয়াটা কেমন যেন ভালো না। রাস্তায় গেলে সেটা ওনারা ভুলে যান, তো বলে বাজিশায় আতফল হে দুনিয়া মেরে আগে, হোতা হে সব রোজ তামাশা মেরে আগে। ধন্যবাদ মনে